অদ্রিজার বুকটা ধক করে উঠল। লোকটা আবার শুরু করেছে। সে তো জানতে চায়নি, নাকি বুঝেই তাকে কষ্ট দেওয়ার পায়তারা করছে, আবার তার সাথেই তুলনা করছে। নিষ্ঠুর লোক কোথাকার। অদ্রিজার গলা ধরে এলো। তা লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে কোনো মতে উচ্চারণ করলো। তা আমায় বলছেন কেন? আমি কি জানতে চেয়েছি? রুদ্ধ ভাবলেশীন গাড়ি চালাতে চালাতে জবাব স্বরূপ আওড়ালো। জিজ্ঞেস করনি, কিন্তু তার কথা আজ খুব মনে পড়ছিল, তাই বলে ফেললাম আর কি। অদ্রিজা নিশ্চুপ হয়ে গেল। বুকের ভেতরটা কেমন খাকা করছে। আচ্ছা, আপন কেউ অন্যের প্রশংসা করলে বুঝি এমন কষ্ট হয়? মেয়েটার কি সত্যিই অনেক সুন্দর ছিল দেখতে? দেখতে ইচ্ছে হলো খুব মেয়েটাকে। সে তো স্বামীর মুখে তার কথা শুনেই কষ্ট পাচ্ছে। তাহলে লোকটা তাকে হারিয়ে কেমন কষ্ট হয়েছিল? খারাপ লাগলো রুদ্ধের জন্য, কিন্তু চোখ ফিরিয়ে দেখলো না। চতুর রুদ্ধ হয়তো সব বুঝলো, কিন্তু এ নিয়ে বউকে মানানোর চেষ্টা করলো না। কেবল স্বরে বিরক্তি ফুটিয়ে বলল। আমি সব কাজ ফেলে তোমাকে নিতে এসেছি, আর তুমি এভাবে নিশ্চুপ বসে আছো অন্যদিকে তাকিয়ে। এটা আমার ভালো লাগছে না, বুঝতে পারছো না তুমি? রুদ্ধ তার উপর বিরক্ত। ভাবতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অদ্রিজার কপল পেয়ে। স্বামীর আড়ালেই তা হাতের পিঠটি মুছে অভিমান নিয়ে ধীরে ধীরে জবাব দিল। কাল থেকে আর আসবেন না। নাসিম ভাইয়াকে নিয়ে যেতে বলবেন, নয়তো বাড়ির কোনো ড্রাইভারকে পাঠিয়ে দেবেন। রুদ্ধ গাড়ির গতি স্লোথ করে দিয়ে বউয়ের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ঠান্ডা স্বরে বলে উঠল। বেশি না বুঝে আমার সাথে কথা বলো। আমার কথা বলতে ইচ্ছে করছে না, দ্রুত বাড়ি চলুন। বউয়ের প্রতি উত্তর শুনে রুদ্ধ সূক্ষ্ম হেসে আওড়ালো। তাহলে আমি গল্প বলি, শুনবে? লোকটা তো সেই একই গল্প বলবে নিশ্চয়ই, যা রাত থেকে বলে আসছে। আর সে কষ্ট পাবে, এর থেকে চুপ থাকা অনেক ভালো ভেবে তেরা স্বরে আওড়ালো। আমি দ্রুত বাড়ি ফিরতে চাই, প্লিজ। রুদ্ধ অদ্রিজার পানে মিনিট খানিক কেমন করে তাকিয়ে রইল। হঠাৎ করে রুদ্ধ গাড়ির গতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেল। অদ্রিজা ধরপড় করে উঠল। সে দ্রুত যেতে বলেছে বলে কি এত দ্রুত গাড়ি চালাতে হবে? কিছুটা ভয় লাগলেও কথা বলল না রুদ্ধর সাথে। না তো ঘুরে তাকিয়ে স্বামীর মনোভাব বোঝার চেষ্টা করলো। কেবল সিটের ওপরে শক্ত করে বসে থেকে পথ শেষ হওয়ার আশায় রইল। প্রায় ঘন্টা দুয়েক অধিক সময় হবে। আর কে কোম্পানির নিচে একাকী বসে আছে তমাল। কোথায় যাবে বুঝতে না পেরে এই অফিসের নিচেই পার্কিং এরিয়ার কাছে বসে আছে সে। পাশে ফাইলটা ফেলে রাখা, হাতে ফোন নিয়ে তাতে মনোনিবেশ ঘটানো। সময় দুটো ছাড়িয়েছে। ভার্সিটির ছুটির ঘন্টা প্রায় বাজলো বলে। এখান থেকে খুব দূরে নয় ভার্সিটি। ভাবলো এখন উঠে পড়বে, ফোনটা রেখে দিয়ে ফাইলটা হাতে নিবে। এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামলো। গাড়ির শব্দ পেয়ে তমাল চোখ উঁচিয়ে তাকালো কে এসেছে দেখার জন্য। গাড়িটা স্থির হওয়ার কয়েক সেকেন্ড বাদে তার ভেতর থেকে নেমে এলো রায়া। কলেজ শেষ করেই এসেছে বোধহয়। গায়ে কলেজ ড্রেস পরিহিত, দুপাশে দুটো বেনি করে ছেড়ে রাখা। দেখতে এখন বাচ্চাই লাগছে। ভেতর থেকে কলেজ ব্যাগটা বের করে হাতে নিয়ে পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য। ক্লান্ত লাগছে মেয়েটাকে দেখতে। নিজেদের অফিসে আসা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এখন কেন এসেছে তা সে জানে। দুপা এগিয়ে পুনরায় স্থির হয়ে পাশে তাকালো। তমালকে তাদের অফিসের নিচে পার্কিং এরিয়ায় বসে থাকতে দেখে চমকালো অনেকটা। ছেলেটা তার পানেই তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টি তার স্বাভাবিক। রায়া ভাবলো কথাই বলবে না। সেদিন তাকে ছোট বলে অপমান করেছিল, কিন্তু ছেলেটা এখানে কি করছে জানার জন্য কৌতূহল হলো। তাছাড়া আত্মীয় মানুষ, কথা না বললে যদি অহংকারী ভাবে, সে তো আর ছেলেটার মতো বেয়াদব নয় ভেবে এগিয়ে গিয়ে তমালের সম্মুখে দাঁড়ালো। ছোট ছোট চোখ করে তাকিয়ে স্বরটাকে কিছুটা তেড়া করে বলে উঠল। জানি আপনি বাচ্চাদের প্রশ্নের জবাব দেন না, কিন্তু আমাদের অফিসের নিচে কি করছেন জানতে ইচ্ছে হচ্ছে আর কি। তমাল ভ্রু কুচকে তাকিয়ে আছে রায়ার পানে। মেয়েটা বোধহয় এই বাঁকা কথা বলা তার ভাইয়ের থেকেই আয়ত্তে নিয়েছে। সে কবে কি বলেছিল মেয়েটা তা মনে রেখে এখন তাকে খোঁটা মারছে। সরাসরি জিজ্ঞেস করলেই তো হয়। অদ্ভুত মেয়ে। আর বাচ্চাকে বাচ্চা বলেছে, এতে ভুলটা কোথায়? ভেবেই ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালো। সম্মুখে এক পা বাড়িয়ে আওড়ালো। এখানে জব ইন্টারভিউ দিতে আসছিলাম। আর কিছু? তমালকে স্বাভাবিকভাবে জবাব দিতে দেখে রায়া খুশি হয়ে তার পিছু ছুটে জিজ্ঞেস করলো। তার মানে আপনি এখন থেকে আমাদের অফিসে জব করবেন? বাহ, ভাবিকে খবরটা জানাতে হচ্ছে তো। তমাল বুঝল না মেয়েটা এতে এত উৎফুল্ল কেন হচ্ছে। সে থেমে গিয়ে মেয়েটার পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো। তোমাকে কি আমি খবর দেওয়ার কাজে রেখেছি? আর এত উৎফুল্ল হওয়ার কিছুই নেই।
তোমার ওই আধগরম ভাই আমার জব হতে দিবে না, তা আমি জানি। তীক্ষ্ণ কণ্ঠ শুনে রায়ার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এই ছেলেটা কখনো ভালো হওয়ার নয়, কিন্তু তার ভাই কেন জব দিবে না বুঝলো না। মুখ গোমরা করে বলল, কেন দিবি না জব? নিশ্চয়ই তার সাথে কোনো বেয়াদবি করেছেন। আচ্ছা চলুন, আমি আব্বুকে বলে দিয়েছি, তাহলেই আপনার চাকরি হয়ে যাবে। তমাল চোখ ছোট করে তাকালো, তীক্ষ্ণতা বজায় রেখে আওড়ালো, তোমরা দুই ভাই বোন কি আমাকে দয় দেখানোর কম্পিটিশনে নেমেছ? আমি কি বলেছি আমার হয়ে তৎকারি করতে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, ভাগো এখান থেকে। ছোটবেলায় রেগে গেল রায়া। সে ভালো করতে চাইলো, আর এই ছেলে তাকে তেজ দেখাচ্ছে। সত্যিই বেয়াদব। রাগত স্বরে বলল, এই যে বেয়াদব বেয়াই, এটা আমার বাপের জায়গা, আমাকে যেতে বলার আপনি কে? কোথাও যাব না আমি। তমালের সময় হয়ে গেছে। তাছাড়া এখন তার এই বাচ্চা মেয়ের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই। সেজন্য পুনরায় ঘুরে সম্মুখে অগ্রসর হয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলে গেল, ঠিক আছে, আমিই চলে যাচ্ছি, থাকো তুমি তোমার বাপের জায়গায়, নির্বোধ বাচ্চা। রায়ার নাকের ডগা রাগে লাল হয়ে উঠল। এই ছেলেটা কি রোজ নিজের প্রেমিকার সাথে ঝগড়া করে আসে নাকি? না হলে রাগ এত নাকের মাথায় নিয়ে চলে কেন? তেরা ছেলে একটা। সে কত ক্লান্ত বদনে এসেছে নিজের বাবার কাছে। বাবার সাথে তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আর এই ছেলেটা তার বিরক্তির মাত্রা দ্বিগুণ করে দিয়ে চলে যাচ্ছে। ইচ্ছে তো করছে মাথায় একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু সে এত অভদ্র নয়। তার এখনো বিয়েও হয়নি। তার কত স্বপ্ন বিয়ে করার, তাই খুনি হওয়ার ইচ্ছে নেই। কিন্তু আড়ালে গালি দিতে তো আর সমস্যা নেই। ভাবতেই আলতো হাসলো রায়া। রাগ দমন করতেই তমালে যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে উঠল, শালা বেয়াদব কোথাকার! অভিশাপ দিচ্ছি, তোর পছন্দের মেয়ে একদিন অন্য ছেলের সাথে ভেগে যাবে, আর শেষে তোর কপালে একটা বাচ্চা মেয়ে জুটবে, যে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। এই প্রিয়তা, শুনছ? একটু দাঁড়াও। হঠাৎ ডাক পেয়ে পা থেমে গেল প্রিয়তার। অদ্রিজাকে রুদ্ধর সাথে বিদায় জানিয়ে কয়েক পা এগিয়েই আজ রিকশায় উঠতে চেয়েছিল। একটা রিকশা থামিয়েও ছিল। তখনই কারো ডাক্তার কর্ণগোচর হলো। পেছনে তাকিয়ে কিছু দূরে তমালকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো। এই ছেলে এতদিন পর আবার তার পথ কেন আটকাচ্ছে? কিন্তু ছেলেটাকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। এত পরিপাটি হয়ে কই গেছিল সে? প্রিয়তাকে স্থির হতে দেখে তমাল এগিয়ে এলো। মিনিট 2 হবে এখানে এসেছে। মেয়েটাকে দেখার পরও কথা বলবে কিনা ভাবছিল, কিন্তু রিকশায় উঠতে দেখে আর না ডেকে পারলো না। এসে যখন পড়েছে তখন কথা বলেই নিক ভেবে এগিয়ে এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল। কেমন আছো? তমাল কাছে আসায় তাকে আরো কিছুটা ভালো করে পরখ করলো প্রিয়তা। নিজেও ছোট করে জবাব দিল, ভালো। আপনি কেমন আছেন? এত পরিপাটি হয়ে কই গিয়েছিলেন ভাইয়া? মেয়েটার মুখের এই ভাইয়া ডাকটাই পছন্দ নয়, অথচ মেয়েটা সারাক্ষণ এই বলেই সম্বোধন করে। তাও ভালো, অন্তত ভালোভাবে কথা বলছে। না হলে তো মেয়েটা তাকে পাত্তাই দেয় না। পাত্তা তো দূর, মানুষ বলেই গণ্য করতে চায় না। নিজের ওপর তাচ্ছিল্য হেসে জবাবে বলল তমাল, তোমাদের ভাষায় ভদ্র হওয়ার চেষ্টা করছিলাম। জব ইন্টারভিউ দিতে এসেছিলাম একটা। ভালো লাগছে না আমাকে? প্রিয়তা বুঝলো না ছেলেটা তার সাথে মজা করছে নাকি সিরিয়াস। তবে ছেলেটাকে দেখতে খারাপ লাগছে না। পুনরায় শান্ত কণ্ঠে জবাবে বলল, শুধু সুন্দর পোশাক পরলেই কেউ সুন্দর হয়ে যায় না তমাল ভাইয়া। জবের চেষ্টা করছেন শুনে ভালো লাগলো। আরও খুশি হব যদি কখনো নিজের মন চেঞ্জ করার চেষ্টা করেন। তো মানুষের মন সুন্দর তো সে ব্যক্তি এমনিতেই সুন্দর। মন সুন্দর করলেই তোমাকে পেয়ে যাব বুঝি? হঠাৎ তমালের এই প্রশ্নে কিছুটা থমকে গেল প্রিয়তা। মাঝে মাঝেই ছেলেটা এই সব নিয়ে তাকে বিরক্ত করে, কিন্তু আজ যেন ছেলেটার স্বরে অন্যরকম কিছু ছিল। সেখানে ছিল না কোনো অভদ্রতা, না ছিল মিথ্যা বনোয়াট। কিন্তু প্রিয়তা আর ভালো লাগলো না। কাউকে মিথ্যা আশা দেখানোর মতো মেয়ে সে নয়। তাই মুখটাকে কিছুটা কঠোর করে আওড়ালো, এসব কথা বলতে বারণ করেছি না আপনাকে তমাল ভাইয়া? বান্ধবীর ভাই হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু অন্যরকম ফিলিংস নেই আপনার প্রতি। তমাল পুনরায় তাচ্ছিল্য হেসে শুধালো, যদি তোমাকেই না পাই তাহলে এত ভদ্র হয়ে লাভ কি আমার? প্রিয়তা একটা হতাশ শ্বাস ফেলে বোঝানোর স্বরে বলল,
আমি একমাত্র মানুষটাই আপনার জীবনে। নিজের জন্য ভালো হন, ভালো কাজ করুন, এতে আঙ্কেল আন্টি সবাই খুশি হবে। তখন দেখবেন আপনারও ভালো লাগবে। আর নিজের বোন সহ প্রত্যেক মেয়েকে সম্মান করতে শিখুন। আপনার বোনটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে। যদি পারেন তাহলে মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখেন, ভাই হয়ে তার পাশে থাকেন। তমালের চোখ মুখ স্বাভাবিক, তার ভেতরে কি চলছে তা কেউ দেখলো না। না তো বোঝার চেষ্টা করলো, আর না তো তমাল কাউকে বোঝাতে চাইলো। একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল উচ্চারণ করলো, এইটুকুই কি যথেষ্ট তোমাকে পাওয়ার জন্য, নাকি আরও কিছু করতে হবে? ঘুরে ফিরে সেই একই কথা। এবার প্রিয়তার রাগ বিরক্তি দুটোই হলো। রাগত স্বরে বলার চেষ্টা করলো, দেখুন ভাইয়া, বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে ভালো। আস্তে আস্তে কথাটা ধিমি হয়ে গেল। একটা সময় থেমে গেল। সম্পূর্ণ বাক্য শেষ করার পূর্বেই মেয়েটা তার ডান হাত বরাবর পাশে তাকিয়ে আছে অপলক। প্রিয়তা কি বলতে চাইছে তা বোধহয় বুঝলো তমাল, কিন্তু প্রিয়তাকে থেমে যেতে দেখে আর অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তমালও মেয়েটার চোখ বরাবর পাশে তাকাতেই তার চোখে মুখেও চাপা রাগ ফুটে উঠল। তাদের থেকে সামান্য দূরে গাড়ির সাথে হেলান দিয়ে রোনাক দাঁড়িয়ে আছে। ছেলেটার তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপর বর্তায়মান। তমাল নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। উটকো ঝামেলা একটা। রোজ তার কাজে এসে বাগড়া দেয়। রোজকার মতো আজও ছুটে এসেছিল মেয়েটাকে দূর থেকে একটা পলক দেখার আশা। হয়তো দূর থেকে দেখেই চলে যেত, কিন্তু মেয়েটার কাছাকাছি তমালকে দেখে আর তার থেকে দূরে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। মেয়েটার পাশে অন্য ছেলেকে দেখে যেন মনের মাঝে তীব্র ক্রোধ সৃষ্টি হলো। আর এই ছেলেকে দেখে তো রাগ তার এমনিতেই বেড়ে যায়। যখন দুজনেই তাকে দেখতে পেল, তখন আর সেখানে দাঁড়িয়ে থাকলো না রোনাক। পা বাড়ালো প্রিয়তাদের দিকে। এদিকে এতদিন বাদে লোকটাকে চোখের সামনে দেখে প্রিয়তার যেন বুকটা ধড়পড় করে উঠল। এতদিন মন মস্তিষ্কের সুপ্ত লড়াইয়ে সে ফেসেছিল। একবার ভেবেছিল ছেলেটা আসুক, একবার ভেবেছে না আসুক। আজ যখন দেখলো কেন জানি চোখে শান্তি অনুভব করলো। কিন্তু এমন দিনেই আসতে হলো বুঝি, যখন তমাল তার সামনে। সেদিনের মতো আবার শুরু করে দিবে না তো দুজন? ভাবনার মাঝেই রোনাক হেঁটে এসে প্রিয়তার সামনে দাঁড়ালো। হাত দুটি প্যান্টের পকেটে পুরে রাখা, মাথাটা হালকা কাত করে প্রিয়তার পানে তাকালো তেজরা নজরে। এমন করে তাকাতে দেখে প্রিয়তা ভড়কে গেল। রোনাক শান্ত ও গম্ভীর স্বরে শুধিয়ে উঠল, কেমন আছেন মিস প্রিয়? নিজের ভড়কে যাওয়া কিংবা কিঞ্চিত খুশি হওয়া কোনোটাই প্রকাশ্যে আনলো না প্রিয়তা। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাবে বলল, খারাপ থাকার কোনো কারণ নেই, তাই ভালোই আছি। আপনি এখানে কেন বান্ধবীর দেবর? প্রশ্ন শুনে রোনাক তীক্ষ্ণ হেসে আওড়ালো, আর যে কারণেই আসি না কেন, আপনাকে দেখার জন্য মোটেও আসিনি ভাইয়ার শালি। ভুলভাল কিছু ভেবে নিয়েন না। শালি শব্দটা কিছুটা টেনে টেনে বলল, যেন সম্বোধন নয়, গালে ছুটছে। কিন্তু সেদিকে ধ্যান দিল না প্রিয়তা। কিন্তু ছেলেটা তার জন্য আসেনি ভাবতেই যেন কিঞ্চিত মন খারাপের আভাস পেল সে। সেই সব পাত্তা না দিয়ে মুখে হাসি ফুটিয়ে তেড়া স্বরে বলল, এসব ফালতু জিনিস ভাবার জন্য আমার সময় নেই মিস্টার। আমার আরও অনেক কিছু নিয়ে ভাবতে হয়। রোনাকার জবাব দিল না, কেবল কেমন করে তাকিয়ে রইল প্রিয়তার পানে। এদিকে এদের কথোপকথন শুনে তমাল মহাবিরক্ত। কথা শুনে তো মনে হচ্ছে এই মেয়ে একেও পাত্তা দেয় না। এটা দেখে কিছুটা ভালো লাগলেও দুজন তার দিকে ফিরেও দেখছে না, এটাই তার কাছে বিরক্ত লাগছে। রোনাকে তো এমন ভাব যে তাকে দেখেইনি। তমালের ভাবনার মাঝেই রোনাক প্রিয়তার উদ্দেশ্যে বলে উঠল, তা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে ছেলেদের সাথে কথা বলছেন মিস প্রিয়? এটা কিন্তু ভদ্র মেয়েরা করে না। প্রিয়তার হাসি পেল। যে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে তার সাথে আলগা আলাপ করেছে, সে এখন ভদ্রতা দেখাচ্ছে। হাসি বদনেই জবাব দিল, কি বলুন তো, তমাল ভাইয়া আমার পরিচিত, তাই কিছু কথা বলছিলাম। এতক্ষণ চলেও যেতাম, কিন্তু আপনি পথ আটকে দাঁড়ালেন, তাই দেরি হচ্ছে। রোনাকের এবার মনে হলো এই মেয়েকেই থাপ্পড় লাগাতে। এতক্ষণ তো বেশ কথা বলছিল ওই ছেলেটার সাথে, আর সে আসতেই এখন তাকে দোষারোপ করছে। তার এই ভাইয়ের শালিটা আসলেই অসহ্যকর। কিন্তু এই মেয়ের পিছেই সে কেন পড়ে আছে কে জানে। এর মাঝে প্রিয়তা তমালের পানে তাকিয়ে বলল, তমাল ভাইয়া, আসছি আমি। জব হয়ে গেলে মন দিয়ে কাজ করবেন, আঙ্কেল আন্টির খেয়াল রাখবেন। তমালের উদ্দেশ্যে কথা শেষ করে রোনাকের পানে তাকিয়ে আলতো হেসে বলে উঠল, আপনিও ভালো থাকবেন বান্ধবীর দেবর। এখানে আর কোনো কাজে না আসলে খুশি হব।
প্রিয়তা কি বলল তা বুঝতে যেন বাকি রইল না রোনাকে, তবে জবাব দিল না কোনো, দেওয়ার সুযোগই হলো না। কথা শেষ করে আর এক মুহূর্তও অপেক্ষা করলো না প্রিয়তা। তৎক্ষণাৎ একটা রিক্সা দেখা মিলতেই তাতে চড়ে বসলো। স্বল্প সময়ের মাঝে মেয়েটা ছেলে দুটো চোখের আড়াল হয়ে গেল। দুটো পুরুষের দৃষ্টি মেয়েটার গমনের পথে নিবিষ্ট। মেয়েটা চক্ষু আড়াল হতে পুরুষ দুটো একে অপরের পানে ঘুরে তাকালো। দুজনের চোখে খেলা করছে সুপ্ত ক্রোধ আর বিরক্তি। মনে হচ্ছে বল প্রয়োগ করে নয়, বরং চোখের দ্বারাই একে অপরকে শেষ করে দিতে চাইছে দুজন। এক মেয়ের জন্য অব্যক্ত লড়াই তাদের, অথচ সেই মেয়েটা এদের কাউকেই পাত্তা দেয় না। কতটা হাস্যকর বিষয়। দুজনই একে অপরের পানে খুব বেশি সময় তাকিয়ে রইল না। চাহনির দ্বারা দুজন দুজনকে সতর্কবাণী ছুড়ে দিয়ে যে যার পথের দিকে গমন করলো। গাড়ির সাথে হেলান দিয়ে বিরক্ত বদনে দাঁড়িয়ে আছে নাসিম। বারবার উকি দিচ্ছে ভার্সিটির দিকে, কিন্তু যার অপেক্ষায় আছে তাকেই দেখতে পাচ্ছে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। তার ভাইটাও আছে, সে তো শুধু ভাইয়ের কাজ করতে চায়। তাহলে ভাই তাকে এসব উটকো কাজ কেন দেয়? আর কী সব ড্রাইভার রাখে যে মাসে দুবার ছুটি নিতে হয়, আর তাদের কাজগুলো তাকে করতে হয়। যার থেকে দূরে থাকতে চায় তার কাছে বারবার ফিরে আসতে হয়। এর যন্ত্রণা কতখানি তা কি কেউ জানে? মেয়েটা তাকে দেখলেই ব্যঙ্গ করে বলবে, এটাই আপনার কাজ, অন্যের বউকে নিয়ে আসা দেওয়া। সেসব ঠিক আছে, কিন্তু সে তো আর অবুঝ নয়। মেয়েটার অন্তঃকরণে কি চলে তা সে ভালোই টের পায়। আর এটাই তাকে যন্ত্রণা দেয়। দেখা হলেই মেয়েটার সাথে এত দুর্ব্যবহার করতে ভালো লাগে না তার। আবার খারাপ কথা না বলেও উপায় নেই, না হলে মেয়েটা পেয়ে বসবে, তার পিছুই ছাড়বে না। কি এক মুসিবতে আছে, না পারছে এর থেকে পরিত্রাণ পেতে, আর না তো কাউকে বলে মন হালকা করতে পারছে। নাসিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে নিজের দু ঠোঁটের মাঝে চেপে ধরলো। এটা সে মাঝে মাঝেই খেয়ে থাকে, তবে তা ভাইয়ের আড়ালে। কিন্তু সে এটাও ভালো করে জানে যে তার ভাইয়ের চোখে কিছুই আড়াল হয় না। এটাই তার ভয়, কখনো আবার মেয়েটার মন বুঝে না ফেলে। নাসিম আশেপাশে তাকিয়ে আরো দুটো টান দিল সিগারেটে। কালো ধোয়া ছেড়ে পুনরায় ভার্সিটির গেটের পানে তাকাতেই দেখলো মেয়েটা এগিয়ে আসছে এদিকে। সাথে আরো মেয়েরা আছে, সবাই কথা বলায় আর হাসিতে ব্যস্ত। নাসিম সেদিকে শান্ত চোখে তাকিয়ে থেকে সিগারেট শেষ করে এক টান দিয়ে সিগারেটটা দূরে কোথাও ছুঁড়ে ফেললো। ঈশানী থেকে চোখ সরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। ছেলেটার কার্যক্রম কিছুই অলক্ষ্য রইল না ঈশানীর। মুখের কোণে আলতো হাসি ফুটল ছেলেটাকে দেখে। বান্ধবীদের বিদায় জানিয়ে এগিয়ে এলো নাসিমের নিকটে। মুখের হাসি লুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ছেলেটা সেদিনের পর আর মেঘমহলে পা রাখিনি। এর কারণ বুঝি সে? সত্যি তার সাথে কথা বলতে খারাপ লাগে বুঝি লোকটার? তাকে দেখলেও খারাপ লাগে? তাহলে মাঝে মাঝে তাকে নিতে আসে কেন? নিশ্চয়ই বড় ভাইয়ার আদেশে। ভাবতেই মন খারাপ হয়ে গেল। ঈশানী এসেছে আর তার দিকেই তাকিয়ে আছে বুঝতে পেরে নাসিম কিছু না বলেই দরজা খুলে নিজের সিটে চড়ে বসে আওড়ালো, দ্রুত গাড়িতে বসুন। এতদিন বাদে তাকে দেখেও ছেলেটার কোনো ভাবান্তর হলো না। এটাই ঈশানীকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট মানুষকে দেখিয়ে বেড়ানোর মেয়ে সে নয়। মুখটাকে স্বাভাবিক রেখে ব্যাক সিটে বসতে বসতে মুখ ভেঙচি কেটে বলে উঠল, এভাবেই সিগারেট গেলেন? ভাইয়া তা জানে, নিজের কথা না ভাবেন, বউয়ের কথা তো অন্তত ভাবতে পারেন। আপনার ওই কালো ঠোঁটে সে কিভাবে চুমু খাবে? নাসিমের হাত থেমে গেল। না চাইতেও চোখ চলে গেল মিররে। তার ঠোঁট বুঝি খুব কালো। নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো। কী সব ভাবছে সে? বিয়ে করলে তবে না বউ চুমো খাবে? মেয়েটা কি নির্লজ্জ, বড় বলে তাকে সম্মান দেয় না? ভেবেই রাগী চোখে ঘুরে তাকালো ঈশানীর পানে। ধমক দিয়ে বলল, সাপড়ে গাল লাল করে দিব। মেয়ে আর একটা নির্লজ্জের মতো কথা বললে বড় হই আপনার। লজ্জাহীন মেয়ে কোথাকার। নাসিমের ধমক পাত্তা দিল না। পুনরায় মুখ ভেঙচি মেরে আওড়ালো ঈশানী। ভালো কথা বললাম আর আপনি তা কানে তুললেন না। বিয়ে হোক তারপর বুঝবেন। এটা বলুন, অন্যের বউকে এভাবে সার্ভিস দিতে আমার ভাই কত টাকা দেয় আপনাকে? এইভাবেই জীবন পার করবেন নাকি? বিয়ে করার ইচ্ছা আছে? নাসিম ততক্ষণে ঘুরে বসে গাড়ি স্টার্ট দিয়েছে। ঈশানীর বেহুদা প্রশ্নের কোনো জবাব দিল না, হয়তো দেওয়ার ইচ্ছেই হলো না। ঈশানী মিররের মাঝ দিয়ে নাসিমের পানে তাকালো, নরম স্বরেই শুধিয়ে উঠল, আপনি মেঘ বহলে আসেন না কেন নাসিম ভাই? কারণ কি আমি? স্টিয়ারিং ধরা হাত দুটো শক্ত হয়ে উঠল নাসিমের। এবার তেরা কণ্ঠে জবাব দিল, যদি বলি হ্যাঁ তাহলে কি করবেন? এটা তো জানাই ছিল। তবুও ঈশানীর বুকের ভেতর ছটফট করে উঠল।
নিজেকে আড়াল করে ব্যঙ্গ করে বলল, তাহলে আর কি? ভাববেন না আপনার সুবিধার জন্য ও বাড়ি আমি ছেড়ে দেব। বিয়ের আগে ও বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। বাকিটা আপনার ইচ্ছে, ও বাড়ি যাবেন কি না আমার কি। জবাব শুনে মিহি হাসলো নাসিম। হয়তো মেয়েটার আড়াল করা অনুভূতিগুলো কিছু বুঝলো। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, নিজেকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু হয়নি, কাজে ব্যস্ত তাই যেতে পারি না। আপনার থাকায় না থাকায় আমার কিছু যায় আসে না। এই ছেলেটা ঠিক কতটা তাচ্ছিল্য করে কথা বলবে তাকে? কখনো অনুশোচনা হয় না বুঝি? অথচ দেখা যায় ছেলেটার কোনো যোগ্যতা নেই তার সাথে এভাবে কথা বলার। ঈশানীর আর কথা বাড়াতে মন চাইল না। কলেজ ব্যাগটাকে আঁকড়ে ধরে নিশ্চুপ বসে রইল। মেয়েটা নিশ্চুপ আছে দেখে নাসিম স্বস্তিতে গাড়ি চালনায় মন দিল। ঈশানী নিশ্চুপ থাকলেও আর চোখে নাসিমের পানে তাকাতে ভুলল না। দর্পণের মাঝে ছেলেটার মুখটা অবলোকন করে বিড়বিড় করে উঠল, জীবনে এমন দিন না আসুক নাসিম ভাই, যেদিন আমার গুরুত্ব পাওয়ার জন্য আপনি ছটফট করে উঠবেন, কিন্তু আমি আপনার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আপনার সেই ছটফটানি আমার সহ্য হবে না যে। তখন প্রায় মধ্যরজনী, অনেকটা রাত পেরিয়েছে বাসায় আসতে। গরম বাইরে বেশ ভালোই। বিকেলের দিকে সামান্য বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম কমেনি একটুও। ক্লান্ত অবসাদ শরীরে নিচের রুমে প্রবেশ করলো। এসি ঠান্ডা হাওয়া গায়ে পড়তে কিছুটা শীতলতা এসে ঘিরে ধরল তাকে, কিন্তু ক্লান্তি কমল না। ক্লান্তি কমার ঔষধ যে অন্য কিছু। কোথায় সে? বিছানায় নেই। চোখ সরিয়ে পড়া টেবিলের পানে তাকাতেই দেখলো মেয়েটা টেবিলের উপর মাথা হেলিয়ে দিয়ে আছে। হয়তো ঘুমিয়ে পড়েছি। ঘুম আসলে বিছানায় গিয়ে ঘুমালেই পারতো। এখানে বসে থাকার কি প্রয়োজন ছিল? তার উপর নীরব অভিমান দেখাবে, অথচ অপেক্ষা করতে ভুলবে না। মেয়েটার দহনে জ্বলছে, অথচ চিৎকার করে কাউকে সাহায্য চাইছে না বাঁচার জন্য। কিন্তু সে তো চায় মেয়েটা চিৎকার করুক, অভিমান প্রকাশে আনুক, কষ্টে কান্না করুক, কিন্তু তার বুকে মাথা রেখে। মেয়েটা এত শান্ত কেন? রুদ্ধ দু পা এগিয়ে টেবিল বরাবর স্থির হলো। আলো থাকায় ঘুমন্ত কর্নার মুখের এক পাশটা বোঝা যাচ্ছে। মেয়েটার মুখে যেন সারা পৃথিবীর মায়া নিহিত। এমন ফুলের মতো এক মেয়ের সাথে কেউ অমন অমানবিক কাজ কি করে করতে পারে? কি করে পারলো মেয়েটার মুখে স্নিগ্ধ হাসিটাই কেড়ে নিতে? রুদ্ধ ঝুঁকে বউয়ের কপালে আলতো করে ওষ্ঠ ছোঁয়ালো। সময় ব্যয় না করে মেয়েটাকে কোলে তুলে নিল। ঘুরে হেঁটে এসে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল। মেয়েটাকে শুইয়ে দিলেও নিজে সরল না। তাকিয়ে রইল বউয়ের মায়া মায়া মুখখানার পানি। নাড়াচাড়া পেয়ে আর মুখের ওপর কারো গরম নিঃশ্বাসের আঁচ পেয়ে ঘুম ভেঙে গেল অদ্রিজার। নিভু নিভু চোখে তাকাতেই এত নিকটেই স্বামীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। ঘুম ভাঙার সাথে সাথে অভিমানেরাও যেন জেগে উঠল। অভিমানের কাছে স্বামীর আবেশিত চাহনি হার মানল। তড়িঘড়ি উঠে বসার চেষ্টা করে আওড়ালো, আপনি এসে পড়েছেন? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা। কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই রুদ্ধ বউকে উঠতে না দিয়ে বিছানার সাথে ঠেসে ধরল। মেয়েটা ঠোঁটের উপর একটা আঙ্গুল ঠেসে ধরে বউয়ের কথা বন্ধ করল। শান্ত স্বরে বলল, শ্, শান্ত হয়ে ঘুমাও, খাবো না আমি। স্বামীর আলতো স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল অদ্রিজা, কিন্তু তার কথা বাড়াতে ইচ্ছে করলো না। হাত বাড়িয়ে ওষ্ঠ থেকে স্বামীর হাতখানা সরিয়ে দিয়ে অন্য পাশে কাত হয়ে শুয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, ঠিক আছে, আপনি সরুন আমার কাছ থেকে। বউয়ের বারবার এই ইগনোরেন্স পছন্দ হলো না রুদ্ধর, তবে রাগ দেখানোর ভুলও করলো না। বিনা বাক্যব্যয়ে বইয়ের থেকে সরে এসে হাতে ঘড়ি খুলে তার পকেট থেকে ফোনটা বের করে বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপরে রেখে দিল। নিজের রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। অদ্রিজা চোখ মেলে স্বামীর যাওয়া দেখলো। সেদিন তো একটু অভিমান করাতে কেমন ছটপট করেছিল। রাত বিরতে ছুটে গিয়েছিল তার কাছে, আর আজ যে সে এত কষ্ট পাচ্ছে, লোকটাকে বারবার দূরে ঠেলে দিচ্ছে। এতে কি লোকটার একটুও ফারাক পাচ্ছে না? নাকি এখন তার অভিমান বুঝতেই চাইছে না? তাহলে কি আগের সব লোক দেখানো ছিল, নাকি জেনে বুঝে কষ্ট দিচ্ছে লোকটা তাকে? অদ্রিজার আর ভাবতে ইচ্ছে হলো না। যত ভাবছে ততই কষ্ট পাচ্ছে। ঘুম না আসলেও চোখ খিচে বন্ধ করে রাখলো। রুদ্ধ সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। তাকিয়ে দেখলো মেয়েটা চোখ বন্ধ করে আছে। মেয়েটা যে ঘুমায়নি তা বুঝতে বাকি নেই। ভালো লাগলো না এসব আর। বউয়ের উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে নির্দেশ দিল, অদ্রিজা, উঠে আমাকে একটু হেল্প করো তো, মাথাটা মুছে দাও। স্বামীর বাক্য শুনে অদ্রিজার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সেভাবে শুয়ে থেকে আস্তে করে বলল, একটু কষ্ট করে মুছে নিন আপনি।